সময় বহমান। নদীর স্রোত যেমন ধীরে ধীরে বয়ে চলে, ঠিক সেভাবেই সময় চলে যায় সকলের অলক্ষ্যে। বিভিন্ন ব্যস্ততার মানুষ তা ঠাউর করতে পারে না। যে সময় একবার চলে যায় তাকে আর কখনো ফিরিয়ে আনা যায় না, শুধু থেকে যায় আফসোস। ঠিক সেইভাবে প্রত্যেকের জীবন থেকে হারিয়ে গেছে দীর্ঘ একটি বছর। এই এক বছরে মোহিত তার জীবনের সকল ঝামেলা উৎপাটন করতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, তার বাবার তৈরি পুরাতন বাসাটাকে সুসজ্জিত করে দিয়েছে নতুন রূপ। স্বর্গ এখন একজন মিলিটারি ফিজিশিয়ান ক্যাপ্টেন। নিজের দায়িত্ব কর্তব্যে এক চুল গাফিলতিও তার পছন্দ নয়। নামিরের ছেলেটা এখন 14.5 মাসে পা দিয়েছে। আধো আধো বলিতে নানান ধরনের শব্দ আওড়ায় সে, আর থপথপ করে ঘুরে বেড়ায় সারা বাড়ি। সোহাগ তার পূর্বের ভার্সিটিতে আবারও ইংলিশ প্রভাষক হিসেবে যোগদান করেছে। ধরতে গেলেন মিসেস তারিনের পরিবার অনেকাংশেই সুখী সমৃদ্ধি পরিবার। সবকিছুই আছে মিসেস তারিনের সংসারে, শুধু নেই আদরের ছোট পুত্র মুহিত আর তার ভালোবাসার মানুষটা। মিসেস তারিন, মুহিত, সোহাগ আর নামিরা বসে আছেন নাফিজ মাহমুদের ড্রয়িং রুমে। একটু আগে বিভিন্ন নাস্তার পসরা সাজিয়ে দিয়ে গিয়েছেন বাড়ির হেল্পিং হ্যান্ড ফতেমা। মুহিত চোরের মতো গোপনে গোপনে খুঁজে চলেছে তার মনের রাজ্যের রাজকুমারীকে, কিন্তু কোথাও তাকে দেখা যাচ্ছে না। মুহিতের ধৈর্যের বাঁধ যেন ভেঙে যাচ্ছে, বুক ধুকপুক করছে। দীর্ঘ 6 মাস ধরে সে তার প্রিয়তমাকে দেখতে পাচ্ছে না। মোহিত, সৌম্য আর আদ্রিয়ান নিজেদের পদমর্যাদা বাড়াতে কঙ্গোতে গিয়েছিল 6 মাসের একটি মিশনে। সেখানে মোহিতের কাজ ছিল বিভিন্ন ডিভাইসের উপর। সারাক্ষণ স্ক্রিনে নজর রাখতে হতো, যার জন্য মোহিত বাসায় কারোর সাথে খুব একটা যোগাযোগ রাখতে পারেনি। মাঝে মাঝে 2-3 মিনিটের জন্য কথা বলার সুযোগ পেত। আর নেটওয়ার্কের অবস্থা এত বাজে, ভিডিও কলে কথা বলার সৌভাগ্য হয়নি কারোর সাথেই মোহিতের। এজন্য মিশন থেকে ফিরেই পরিবার নিয়ে এসেছেন নাফিজ মাহমুদের বাড়িতে। আজই সে আংটি পরিয়ে রাখবে এবং মিশনের সকল কাজ অফিসিয়াল সাবমিট করে 1 সপ্তাহের মধ্যে স্বর্গকে নিজের ঘরে তুলবে। স্বর্গ অবশ্য জানে না আজ মোহিত আসবে, তনুজাও জানতেন না। হুট করেই মোহিত তার ফ্যামিলি নিয়ে চলে আসবে। মোহিত কিছুক্ষণ উসখুস করে নামিরাকে চিমটি কাটলো। নামিরা চোখ গরম করে মোহিতের দিকে তাকাতেই অসহায়ের মতো ফেস করে মোহিত বলে উঠল, মামিকে জিজ্ঞেস করো না আমার বউটা কোথায়। নামিরা কটমট করে বলল, এত নির্লজ্জ কেন তুই? বিয়েটা আগে হতে দে, পরে না হয় সারাক্ষণ বউ বউ করিস। মোহিত দাঁতে দাঁত পিষে বলল, যেটা করতে বলেছি সেটা করো, না হলে তোর ছেলের কান মলে দেবো আমি। ছেলের কান মলার কথা শুনতেই ছেলের দিকে তাকালো নামিরা। দেখতে পেল মোহিত অলরেডি তার ছেলের শুদ্ধর কান ধরে আছে। বাসায় গিয়ে তোকে দেখছি। বলেই নামিরা ইতস্তত করে বলে উঠল, মামি, স্বর্গকে কোথায় দেখছি না। তনুজা স্মিত হেসে বললেন, আসলে তোমরা আসবে এটা স্বর্গ জানতো না। ও সিএমএইচে গেছে, ইমার্জেন্সি কল করেছে ওখান থেকে। মিসেস তারিন বলে উঠলেন, আসলে আজ শুক্রবার, এজন্য আমরা ভেবেছি ও হয়তো বাসাতেই আছে, তাই সারপ্রাইজ দিতে এলাম। সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। মিনমিন করে বলে উঠল মোহিত। একটু পরই হন্তদন্ত হয়ে নাফিজ মাহমুদ বাসায় ফিরে মিসেস তারিনের সাথে কুশল বিনিময় করে মোহিতকে নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। তা বাবা মোহিত, ওখানে কি অনেক পরিশ্রম হয়েছিল নাকি? একদম শুকিয়ে কালো হয়ে গেছো। আসলে স্যার প্রচুর ঘুম ঘামাই করতে হয়েছে। দিনে রাতে মিলিয়ে আমি 3.5 ঘন্টার মতো সময় পেয়েছি ঘুমানোর জন্য। আর তাছাড়া পার্সোনাল কিছু দুশ্চিন্তাও ছিল, এজন্য নিজের ঠিকঠাক যত্ন নিতে পারিনি। হঠাৎই নাফিজ মাহমুদ তনুজাকে ডেকে স্বর্গ কোথায় জানতে চাইলেন। বাপি, আমি এখানে। ক্লান্ত স্বরে জবাব দিল স্বর্গ। স্বর্গের আকস্মিক জবাবে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল মোহিত। বুকে তার তোলপাড় শুরু হয়েছে, বুক শূন্য খাঁ খাঁ করছে। হৃদয়ের অলিন্দ বারবার আন্দোলন করে যাচ্ছে স্বর্গকে জড়িয়ে ধরার জন্য। ড্রয়িং রুমে মোহিতকে দেখে থমকে দাঁড়ালো স্বর্গ। শ্বাস রোধ হয়ে আসছে এমন অনুভূতি হচ্ছে থেকে থেকে। বুকের ছাতিতে কে যেন জোরে জোরে হাতুড়ি পেটাচ্ছে শুধু। এতগুলো দিন মোহিতকে না দেখে কিভাবে থেকেছে স্বর্গ, এই কথা সে ছাড়া আর কেউ জানে না। মাঝে মাঝে ইচ্ছে হয়েছে পাখি হয়ে মোহিতের কাছে চলে যেতে, কিন্তু তা কি আর সম্ভব? মোহিতের বুকে হামলে পড়ে শান্তির শ্বাস নিতে ইচ্ছে করছে স্বর্গের, কিন্তু বাবার ফুফির সামনে সম্মান বিসর্জন দিবে কিভাবে? ফুপি, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই এক প্রকার দৌড়ে নিজের কক্ষে চলে আসলো স্বর্গ। এই মুহূর্তটা তাকে ভীষণভাবে কাবু করেছে। তার প্রতি ভালোবাসাহীন এক দ্বন্দ্ব তার সামনে দাঁড়ানো যায় না। সারাক্ষণ মাথায় চুবু, হাঁক, কামড় দেওয়া এইসব ঘুরে বেড়ায়। এ কেমন অসভ্য ইচ্ছে!
মুহিত তার বুকের তোলপাড়ের কারণে বসে থাকতে পারছে না। এখনই স্বর্গের কাছে যাওয়া চাই। হঠাৎই দাঁড়িয়ে গেল মুহিত, অনুরোধের সুরে নাফিস মাহমুদকে উদ্দেশ্য করে বলল, স্যার, আমি কি একবার একান্তে ওর সাথে কথা বলতে পারি? প্রাণ খুলে হেসে উঠলেন নাফিস মাহমুদ। মুহিতকে তিনি ছোটবেলা থেকেই দেখে আসছেন, যেমন ভদ্র তেমন শান্তশিষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন একটি ছেলে, ঠিক যেন বাপের কার্বন কপি। চোখ বন্ধ করে এই ছেলেকে বিশ্বাস করা যায়। আর যাই হোক, কারোর কোনো ক্ষতি এই ছেলের দ্বারা সম্ভব নয়। মাথা ঝাঁকিয়ে নাফিস মাহমুদ বলে উঠলেন, হব বেটা, এটা আবার অনুমতি নেবার কি আছে? তোমারই তো হবু বউ, যাও কথা বলে এসো, আমরা অপেক্ষা করছি। মুহিত দৌড়ে দৌড়ে সিঁড়ি বেয়ে স্বর্গের কক্ষের সামনে দাঁড়িয়ে আছে। স্বর্গ ঝটপট শাওয়ার নিয়ে কোনো রকমে এলোমেলো করে একটা বেগুনি রঙের জামদানি পরে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো। মুহিত আস্তে করে দরজা নক করলো। স্বর্গ ভেবেছে তনুজা এসেছে বোধহয়, তাই গলার আওয়াজ উঁচু করে বলে উঠল, দরজা খোলাই আছে, ভেতরে এসো। মোহিত দু হাতের ধাক্কায় সপাটে দরজা খুলে ভেতরে প্রবেশ করে দরজা ফিরিয়ে দিল। আয়নার দিকে তাকিয়ে চুল মুছতে মুছতে হঠাৎই আয়নায় প্রতিবিম্বে মোহিতের অব্যয় দেখে ঈষৎ কেঁপে উঠল স্বর্গ। মোহিত দ্রুত পায়ে পেছন থেকে কোমর জাপটে ধরে থুতনি গুজে দেয় স্বর্গের কাঁধে। আবেশে চোখ বন্ধ করে ফেলে স্বর্গ। হাত থেকে পড়ে গেল ভেজা টাওয়াল। শক্ত পুরুষালী হাতের সহায়তায় স্বর্গকে নিজের দিকে ফেরালো মোহিত। এলোমেলো শাড়ি, ভেজা চুল, স্নিগ্ধ মুখ, সব মিলিয়ে মোহিতকে বেসামাল করে দিচ্ছে। ধবধবে সাদা অঙ্গে বেগুনি পাতলা জামদানিটি জল জল করছে। মোহিতের মনে হচ্ছে এই শাড়িটি স্বর্গের জন্যই আলাদাভাবে তৈরি করা হয়েছে। স্বর্গের এহেন আগুন ঝাড়া রূপে ঝলসে গেল মোহিত। মাথা ফাঁকা হয়ে গেল তার। এসেছিল অনেক কথাই বলতে, কিন্তু এখন কিছুই মনে নেই তার। নিজের একান্ত ব্যক্তিগত মানুষের এমন রূপ কোনো প্রেমিক পুরুষই সহ্য করতে পারবে না। মনের সাথে মোহিতের কিছুক্ষণ নীরব যুদ্ধ চলল। এরপর করে ফেললো এক পাগলামো। শাড়ির ফাঁক গলিয়ে স্বর্গের মেধহীন তলপেট মুচড়ে ধরল মোহিত। স্বর্গ নিজেকে সামলাতে না পেরে খামচে ধরল মোহিতের চুল। নেশাতুর চোখে স্বর্গের পানে তাকিয়ে স্বর্গের লাল ঠোঁট দুটো দুই আঙুলের সহিত টেনে টিপে ধরল। হঠাৎ দরজায় কড়াঘাতের আওয়াজ পাওয়া গেল। স্বর্গ ওয়াশরুমে ঢুকে গেল। মোহিত পাশে থাকা চেয়ারে ঝিম মেরে বসে গেল। রুমে প্রবেশ করে উৎসুক হয়ে নামিরা জানতে চাইল, কি করছিস তুই? স্বর্গ কোথায়? আর এই শীতের মধ্যে এইভাবে এত ঘামছিস কেন? মোহিত আমতা আমতা করে কিছু বলার আগেই ঠিকঠাক ভাবে স্বর্গ নিজেকে পরিপাটি করে বেরিয়ে এলো স্বর্গ। নামিরা স্বর্গের হাত ধরে টেনে নিয়ে বলল, এসো, সবাই অপেক্ষা করছে। নামিরা চলে যেতে কিছুক্ষণ চুপ করে থেকে চোখ বন্ধ করে ফুস করে নিঃশ্বাস নিল মোহিত। এরপর নিজেকে স্বাভাবিক করে বাইরে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে সকলেই বসে আছেন, গল্প গুজব করছেন। একটু পর মোহিত এসে সেই আড্ডায় সামিল হলো। সকলের মাঝেই হঠাৎই মিসেস তারিন বলে উঠল, আমি যদি আজকে আমার আম্মাকে আংটি পরিয়ে যাই, কারো কোনো আপত্তি আছে? নাফিস আর তনুজা মুখ চাওয়াচাই করে বলে উঠলেন। কি বলিস আপা, আপত্তি কেন থাকবে? মিসেস তারিন খুশি মুখে আবারও বলে উঠলেন, আজকে আম্মাকে আংটি পরিয়ে যাব। আগামী সপ্তাহে বিয়ের ডেট ফেলতে চাচ্ছি। তোরা কি তোদের মেয়েকে আগামী সপ্তাহে আমার কাছে দিবি নাকি আরও কিছুদিন তোদের কাছে রাখতে চাস? মায়ের মুখের এমন কথা শুনে ধক করে উঠলো মোহিতের বুক। কি পড়িয়ে নিয়ে এলো? আর এই মহিলা বলছে কি? এখন যদি মামামশাই বলে ফেলে আরো কয়েকদিন যা, তাহলে তো কচু গাছের সাথে ফাঁস দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না মোহিতের। বিয়ে করা বউকে কাছে পাওয়া যাচ্ছে না সময় মতো, এর চাইতে বড় কষ্ট আর কি আছে এই নশ্বর দুনিয়াতে। মোহিত মনে মনে আল্লাহ মাবুদ জপতে থাকলো। একটু পর নাফিস মাহমুদ বলে উঠল, মেয়েকে কাছে রাখার কিছুই নেই আপা, তোর বাসা আমার বাসা থেকে 10 মিনিটের রাস্তা, চাইলেই যখন তখন মেয়েকে দেখতে পাবো। আর মেয়ে তো অন্য কারো ঘরে যাচ্ছে না, নিজের ফুপুর কাছে যাচ্ছে। যেখানে তুই আছিস, মোহিত নামিরা আছে, সেখানে আমার চিন্তা করা বা দুঃখ পাবার কিছুই নেই। মোহিতেরও বিয়ের বয়স হয়ে গেছে অনেক আগেই, আর ওদের বিয়েটাও অনেকদিন হলো ঠিক হয়েছে। আমার মনে হয় এখন বিয়েটা হয়ে যাওয়াই ভালো, কি বলো তনুজা? তনুজা মধুর হাসি ঝুলিয়ে বলে উঠল, আপনার ভাই ঠিকই বলেছে আপা, আগামী সপ্তাহেই আমরা বিয়ের তারিখ ফেলতে চাই। আলহামদুলিল্লাহ বলে হ্যান্ডব্যাগ থেকে একটি বক্স বের করলেন মিসেস তারিন। স্বর্গকে উদ্দেশ্য করে বলে উঠল, আম্মা, আমার পাশে এসে বসো তো দেখি। স্বর্গ লাজুক ভঙ্গিতে মাথা নিচু করে মিসেস তারিনের পাশে বসলেন। একটি ডায়মন্ডের আংটি মোহিতের দিকে এগিয়ে দিয়ে বলে উঠলেন, এটা তোমার পাপা ভালোবেসে তোমাকে দিয়েছিল, ব্যবহার করলে নষ্ট হবে ভেবে আমি কোনোদিনও হাতে তুলিনি এই আংটি। মানুষটা আজ নেই,
দুদিন পরে আমিও থাকবো না। তোমার পাপা বেঁচে থাকলে হয়তো আরও সুন্দর সুন্দর জিনিস তোমার বউয়ের জন্য খুশি হয়ে কিন্তু মানুষটা কত শৌখিন ছিল এটা তোমাদের কারোরই অজানা নয়। কিন্তু আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন। মনকে সবর দেয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই রে। তোমার পাপার পক্ষ থেকে বাড়ির প্রথম ছেলের বউ হিসাবে স্বর্গের জন্য এই ছোট উপহার। পরে তুমি তোমার মন মতন যা খুশি কিনে দিও। বলেই মোহিতের দিকে আংটিটি বাড়িয়ে দিলেন। সকলের চোখ ভিজে উঠল মিসেস তারিনের আক্ষেপে। মোহিত বারবার পলক ঝাপটে অশ্রু লুকিয়ে মায়ের হাত থেকে আংটিটি নিয়ে স্বর্গের হাতে পরিয়ে দিল। মিসেস তারিন মোহিত আর স্বর্গের মাথায় হাত বুলালেন। স্বর্গের নরম হাত তুলে নিয়ে অনামিকায় আঙুলে চুমু খেয়ে বললেন, আম্মা, আংটি সুন্দর মানিয়েছে তোমার হাতে। বিয়ে যা যা কেনাকাটা দুজন মিলে করে নিও, ফুপি আর ডিস্টার্ব করবে না। স্বর্গ আহ্লাদি হয়ে মিসেস তারিনকে জড়িয়ে ধরে বলল, আংটি অনেক পছন্দ হয়েছে আমার, এটা আর জীবনেও ফেরত পাবে না তুমি। আর তোমার পছন্দ অনেক সুন্দর। আমার বিয়ের সব কেনাকাটা তুমি আমার সাথে গিয়ে কিনবে। বলে মিসেস তারিনের কাঁধে মাথা রেখে চোখ বুঝল স্বর্গ। মিসেস তারিন স্বর্গের গালে মমতার হাত বুলালেন। নাফিজ মাহমুদ ক্যালেন্ডার দেখে সকলের উদ্দেশ্যে বললেন, আগামী শুক্রবার বিয়ে, সকলেই প্রস্তুতি নাও, কেনাকাটা তো লেগে যাও। আমি উঠলাম, আজ আমার অনেক কাজ আছে। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। ডিসেম্বর মাস, ঢাকায় একটু একটু শীত পড়তে শুরু করেছে। শীতের আমেজ চারপাশে পরিলক্ষিত হচ্ছে। সন্ধ্যা নামতেই হালকা ধোয়ার মতো কুয়াশা জাল বিছিয়ে দিচ্ছে সর্বত্র। আজ স্বর্গের গায়ে হলুদ। বিয়ে নিয়ে প্রতিটা মেয়ের অনেক কল্পনা জল্পনা থাকে। স্বর্গও তার ব্যতিক্রম নয়। গায়ে হলুদ থেকে শুরু করে রিসেপশন পর্যন্ত সবকিছু মন মতো হওয়া চাই। নাফিজ মাহমুদের বাড়ি আত্মীয় স্বজনে গিজগিজ করছে। বড় বড় আর্মি অফিসারের ছোট ছোট বাচ্চাগুলো ঘরময় দৌড়দৌড়ি করে এই সন্ধ্যাটাকে আরো চাঞ্চল্যকর করে তুলেছে। ছোট বড় প্রত্যেকেই আজ কাজে ব্যস্ত। কেউ বা ফল ডেকোরেশন করছে, কেউ বা পায়েসের থাল সাজাচ্ছে, কেউ বা আবার গার্ডেনের পাশে হলুদ স্টেজ সাজাতে ব্যস্ত। আজকের এই মধুমাখা হলুদ সন্ধ্যায় স্বর্গ গায়ে জড়িয়েছে কাঁচা হলুদ রঙের জামদানি শাড়ি, সাথে গোলাপি রঙের জারবেরা আর জুঁই ফুলের আধফোটা কুড়ির তৈরি গহনা। মুখমণ্ডলে হালকা মেকআপের টাচ, তরতরে সোজা সিল্কি বাদামি চুলগুলো আজ সে কাল করেছে। ঠোঁটে গ্লসি হালকা গোলাপি রঙের লিপস্টিক। পার্লার থেকে হেনা আর্টিস্ট এসে দুপুরে খুব সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়ে গেছে। মোহিত পই পই করে বলেছে, দু হাতের তালুতে ডিজাইনের ভিড়ে তার নামের অক্ষর থাকা চাই চাই। স্বর্গ হেনা আর্টিস্টকে বারবার বলে দিয়েছে, ডিজাইনের প্রত্যেকটা ফাঁকা জায়গায় সে যেন এম লিখে দেয়। স্বর্গের এহেনা পাগলামি কাণ্ডে হেনা আর্টিস্টও ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। পিউ এসে স্বর্গকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কোথাও কোনো সাজ ভুল আছে কিনা। না, সেরকম কিছু দৃষ্টিগত হলো না। তোকে আজ রূপকথার রাজকুমারীদের মতো লাগছে। বলেই চোখের নিচ থেকে কাজল এনে স্বর্গের গ্রীবাদেশে লাগিয়ে দিল পিউ। আজ মেজর মোহিত তোকে দেখে জ্ঞান হারাবে। বলেই কোনো দিয়ে স্বর্গের হাত গুঁতো দিল পিউ। আচানক কোথা থেকে যেন সুখ এসে ঢুকে বলল স্বর্গের কক্ষে। কোমরে হাত দিয়ে বিজ্ঞান নাই ঠোঁট ফুলিয়ে কিছু ভাবলো। এরপর গমগমে কণ্ঠে বলে উঠল, একটা সত্যি কথা বলবো? পিউ মনে মনে ভাবছে এখনই লাগবে দুটোর ঝগড়া, আর সেই ঝগড়ায় নষ্ট হবে সাজ। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সুখ বলে উঠল, তোকে আজ অনেক সুন্দর লাগছে। আচ্ছা থাক, আমি চলি। বলেই দরজার কাছে এসে দাঁড়ালো সুখ। স্বর্গের পানে দৃষ্টি ভুলিয়ে হো হো করে হেসে উঠল। এরপর চিল্লিয়ে বলে উঠল, তোকে আস্ত একটা ডাইনি লাগছে। পিসাচিনির জিজু দেখলে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। বলেই পায়ের স্যান্ডেল খুলে ছুঁড়ে মারল স্বর্গ। হাসতে হাসতে সুখ দৌড়ে পালালো। নাফিজ মাহমুদের বাংলোর সামনে গার্ডেনের পাশে বিশাল এক খোলা জায়গা। সেখানেই সুন্দর করে গায়ে হলুদের স্টেজ সাজানো হয়েছে। হলুদ আর গোলাপ, সাদা রজনীগন্ধার সংমিশ্রণে তৈরি হয়েছে স্টেজটি। রাখা হয়েছে সোফা আর সেন্টার টেবিল। বিভিন্ন ধরনের সুসজ্জিত খাবারের পসরা সাজানো হয়েছে সেই টেবিলে। একটু পর নামিরা আর সোহাগ এলো বিশাল বড় এক আকর্ষণীয় কেক নিয়ে। নামিরা আজকের হলুদ লেহেঙ্গা আর জলপাই রঙের ওড়না পরেছে, সাথে হালকা মেকআপ। সোহাগ মন্ত্রমুগ্ধের ন্যায় দেখে যাচ্ছে নামিরাকে। এই দীর্ঘ 7.5 বছর সোহাগ নামিরাকে কখনোই সাজতে দেখেনি। হয়তো সাজার মতো কোনো অবস্থায় তৈরি হয়নি এই কয় বছরে। কে বলবে এই মেয়ের একটা বড় 1.5 বছরের বাচ্চা আছে। নামিরার সৌন্দর্য সোহাগের মনে হিংসের সৃষ্টি করে। আবার মনে মনে নিজেকে বুঝ দেয় এই অতীব সুন্দরী রমণীটি তাকে পাগলের মতো ভালোবাসে এবং তার সন্তানের মা। এসব ভাবনা ভাবতেই সোহাগের বুকে হিমশীতল বাতাস প্রবাহিত হয়। কি দেখছো আমার শাবলার মতো?
কখন থেকে ডেকে যাচ্ছি, সাড়া দিচ্ছ না, শুধু দেখিয়ে যাচ্ছ। নামিরা তেজপূর্ণ স্বরে ধ্যান ভাঙল সোহাগের। নিজেকে ধাতস্থ করে মিনমিন করে বলে উঠল, তোমাকে অনেক সুন্দর লাগছে নামিরা। বলেই তড়িঘড়ি করে অন্য কাজে লেগে গেল। সকল কাজ কমপ্লিট, এখনই স্বর্গকে স্টেজে আনা হবে। মৃদু শব্দে হলুদের গান বাজছে। ছোট ছোট বাচ্চারা বক্সের সামনে বিভিন্ন ভঙ্গিতে নেচে যাচ্ছে। লাল রঙের শামিয়ানা, যা গোল্ডেন জরি সুতোয় কার্য খচিত, সেই শামিয়ানার চারকোনা ধরে আছে চারজন মেয়ে। স্বর্গ আগে আগে যাচ্ছে, পিছনে তার বান্ধবীরা গানের তালে তালে নেচে চলেছে। নাচতে নাচতে তারা স্বর্গকে এনে স্টেজে পাতা সোফায় বসালো। এবার হলুদ ছোঁয়ানোর পালা। প্রথমে মিসেস তারিন একটু হলুদ ছুঁয়ে মাথায় হাত দিয়ে দোয়া করলেন। এরপর তনুজা, নাফিস মাহমুদ হলুদ ছুঁয়ে কপালে চুমু দিয়ে সোফায় এসে বসলেন। ধীরে ধীরে নামিরা, পিউ, সুখ সবাই হলুদ লাগালো। হঠাৎই ক্যাপ্টেন সৌম্য এসে মাইক্রোফোন হাতে নিয়ে বলে উঠল, হ্যালো, চেক 1 2 3। এবার আপনাদের সামনে একটা ধামাকা হতে যাচ্ছে। সেই ধামাকা না আগে কেউ শুনছেন না দেখছেন। এবার মেজর আদ্রিয়ান মাইক্রোফোন কেড়ে নিয়ে সৌম্যের গলাগলি ধরে বলে উঠলেন, সবাই ধামাকা দেখার জন্য রেডি? সকলে সমস্বরে বলে উঠল ইয়েস। প্রত্যেকের সমর্থন পাওয়ার সাথে সাথে নিভে গেল সকল লাইট, জ্বলে উঠল ফোকাস লাইট। একটি উঁচু টুলে গিটার হাতে একটি ছেলে বসে আছে। অন্ধকারে তার মুখ অস্পষ্ট, কিন্তু স্বর্গের এক মুহূর্ত সময় লাগলো না ঠাউর করতে মানুষটাকে। মানুষটা তার একান্ত ব্যক্তিগত সম্পদ। ধীরে ধীরে স্পষ্ট হলো মুহিতের পুরো অব্যয়। মুহিত পড়েছে সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা, সাথে স্বর্গের শাড়ির সাথে ম্যাচিং করে কাঁচা হলুদের কুটি, হাতে ব্রাউন ফিতার নেভি ফোর্স ঘড়ি। স্বর্গ মোহনীয় দৃষ্টিতে দেখে যাচ্ছে মোহিতকে। স্বর্গের কাছে মনে হচ্ছে মোহিত পৃথিবীর সবচেয়ে স্নিগ্ধ আর শুদ্ধতম পুরুষ, যেই পুরুষকে কেউ ছুঁয়ে দেখেনি, যেই পুরুষের প্রীতিময় সান্নিধ্য একমাত্র স্বর্গ ছাড়া কেউ পায়নি। নিজেকে পৃথিবীর সবচাইতে ভাগ্যবতী মনে হচ্ছে তার নিজের কাছে। গিটারের টুংটাং শব্দে ধ্যান ভাঙল স্বর্গের। নামিরা দুহাতের সহিত ঢেকে ফেললো তার মুখ। কোনোভাবেই নামিরা তার কান্না চেপে রাখতে পারছে না। এটাই তো সেই আগের মোহিত, যে মোহিত দীর্ঘ 7.5 বছর ধরে হারিয়ে গিয়েছিল। এটাই তার আদরের সেই চঞ্চল হাসি খুশি ভাই। মিসেস তারিন চশমা খুলে চোখ থেকে গড়িয়ে পড়া জল নীরবে মুছে নিলেন। মিসেস তনুজা তারিনকে জড়িয়ে ধরে পিঠে হাত বোলালেন। মোহিত গুনে গুনে 8 বছর পর গিটার হাতে ধরল। মোহিতের গিটারের সুরের সাথে বেজে উঠল মিউজিশিয়ানদের সফট মিউজিক। মোহিত গাইতে শুরু করলো। মোহিতের গান শেষ করতেই সকলের করতালিতে মুখরিত হলো চারপাশ। গিটার ছেড়ে মোহিত এগিয়ে আসলো স্বর্গের কাছে। হলুদের বাটি থেকে হলুদ নিয়ে নিজের গালে মেখে সেই গাল ছোঁয়ালো স্বর্গের গালে নাকে। সকলেই হাততালি দিয়ে বলে উঠলো, আমরা মোহিত আর স্বর্গের ট্রান্স পারফরমেন্স দেখতে চাই। নিমিষেই সকলে একযোগে বলা শুরু করলো, মোহিত স্বর্গ, মোহিত স্বর্গ। মোহিত মাথা নিচু করে এক হাত বুকে রেখে আর এক হাত বাড়িয়ে দিল স্বর্গের পানে। স্বর্গ মোহিতের আহ্বানের সায় দিয়ে আলতো করে চেপে ধরলো মোহিতের হাত। উঠে দাঁড়ালো স্বর্গ। ফাঁকা করা হলো স্টেজ। বক্সে বেজে উঠলো সিলেক্টেড গান। প্রথমে ছেলেদের দল উঠে গেল স্টেজে। সালামে ইস্ক মেরি জান में जरा কবুল করলো। গানের মিউজিকের তালে তালে নেচে উঠল। মোহিত, সৌম্য, আদ্রিয়ানের দল এক ঝাঁক তরুণ আর্মি অফিসার নিখুঁত ভাবে নেচে যাচ্ছে। সবাই হাততালি দিয়ে উৎসাহ প্রদান করেছে আর নাচছে। মেয়েরা উঠে গেল স্টেজে। কেউ কারো থেকে কম যাচ্ছে না। পারফরমেন্স শেষ হতেই সকলেই করতালিতে তাদের প্রশংসা জানালো। সকল আচার অনুষ্ঠান মেনে আনন্দ ফুর্তিতে শেষ হলো গায়ের হলুদের অনুষ্ঠান। রাত প্রায় 1টার কাছাকাছি। স্বর্গ নিজের রুমে এসে শাড়ি গহনা খোলার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করেই কক্ষে মোহিত প্রবেশ করে ধুম করে দরজা আটকে দিল। স্বর্গ উঠে দাঁড়াতেই মোহিত শক্ত করে জড়িয়ে ধরল স্বর্গকে। অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছি বউ, এমন ঘায়েল করার রূপ দিয়ে মেরে ফেলতে চাও নাকি আমাকে? এই দেখো, বুকের এই জায়গাতে চিনচিনে ব্যথা করছে বলেই আঙ্গুলি দিয়ে নির্দেশ করলো। ভেড়াজাকে খেয়ে স্বর্গ জিজ্ঞেস করলো, তার জন্য কি করতে হবে আমাকে ফটাফট বলে কেটে পড়ো। আমার খুব ঘুম পাচ্ছে, কালকে বিয়ে, অনেক ধকল যাবে। ঠোঁটে মিষ্টি দিয়ে দাও, চলে যাচ্ছি বউ, আমাকে ঘুমোতে হবে, কাল থেকে তো আর ঘুমানো যাবে না। স্বর্গ টুপ করে চুমু খেয়ে সরে দাঁড়ালো। মোহিত আহত স্বরে জিজ্ঞেস করলো, এটা কি দিলে বউ? আমি কি ফকির? চুমু ভিক্ষে চাইতে এসেছি? ভালো করতে দে। মেজর মোহিত, কালকে মজা বোঝাবো তোমাকে, তুমি এখন ভাগো এখান থেকে। বলেই ব্যালকনিতে টেনে এনে পাইপ নির্দেশ করে বলে উঠল স্বর্গ,
নেমে যাও। অসহায় মুহিতকে বারান্দায় ফেলে মুখ টিপে হেসে ব্যালকনির দরজা আটকে দিল স্বর্গ। মুহিত সহসাই মেসেজ পাঠালো স্বর্গের ফোনে। আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে কালকে এসব তুলব। রেডি থাকবেন মিস এস ওয়াসিফ।